মাধ্যমিক পরীক্ষা তো এসেই গেল, কিন্তু এখনো বই পড়ে মাথায় ধরে রাখতে পারছি না। তাছাড়া ভৌত বিজ্ঞান এত কঠিন যে মুখস্থ করতে পারছি না, কিছু বুঝে উঠতে পারছি না। কি করব এমন অবস্থা হলে? ভৌত বিজ্ঞানে ভালো ফলাফল পেতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। অনেকে আলো বিষয়টাকে এখনো বুঝতে পারনি, বারবার রিকোয়েস্ট করেছো, তাই আজ আলো ওপর সম্পূর্ণ সাজেশন থাকছে। মাত্র 15টি প্রশ্ন ও উত্তর। ভালো করে মুখস্থ করো, আর দেরি করো না। বিষয় হলো আলো, লাইট। প্রথম পয়েন্টে বলছে লাল বর্ণের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়, বিক্ষেপণ কম হয়। খুব ইম্পর্টেন্ট তথ্য কিন্তু। কোশ্চেন আসবে কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি? উত্তর হবে লাল। কোন বর্ণের বিক্ষেপণ সবচেয়ে কম? উত্তর হবে লাল। 2 নম্বরে আছে বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কম, বিক্ষেপণ বেশি। কোশ্চেন হবে কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? উত্তর হবে বেগুনি। বিক্ষেপণ বেশি কোন বর্ণের? সেটা হবে বেগুনি। বিচ্যুতি বেশি কোন বর্ণের? সেটা হবে বেগুনি। 3 নম্বরে রয়েছে লম্ব আপতন। লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। স্নেলের সূত্র মানে মিউ সমান সাইন আই বাই সাইন আর। এই সূত্রটা কিন্তু প্রযোজ্য হয় না, কারণ লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ যেটা সেটা 0 ডিগ্রি হয়। এবারে সাইন 0-র মান 0ই হয়, সেই জন্য লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তারপর বলছে সরল ক্যামেরা বা মানুষের চোখে যে প্রতিবিম্ব গঠিত হয় তার প্রকৃতি কেমন হয়? উত্তর হবে সৎ, অবশিষ্য এবং ছোট, বস্তু অপেক্ষা আকারে ছোট। এরপরে আসছে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি দূর করার জন্য আমরা কি ধরনের লেন্স ব্যবহার করি? উত্তর হবে উত্তল লেন্স। মায়োপিয়া দূর করার জন্য বা হ্রস্বদৃষ্টি দূর করার জন্য আমরা কি ধরনের লেন্স ব্যবহার করি? উত্তর হবে অবতল লেন্স। এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য দিয়েছি। এরপরে 2 মার্কের যে কোশ্চেনগুলো থাকে, এখানে অনেকগুলো কিন্তু ছবি আঁকতে হবে। প্রথম প্রশ্ন বলছে পাতলা লেন্সের আলোককেন্দ্র বলতে কি বোঝায়? উত্তর হবে পাতলা লেন্সের আলোককেন্দ্র হলো লেন্সের অভ্যন্তরে অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলোরশ্মি গেলে তার কোনো চ্যুতি হয় না, আলোরশ্মি সোজা পথে চলে যাবে। এরপরে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? পরম প্রতিসরাঙ্ক হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। যেমন বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো 1.33। সংজ্ঞার সাথে উদাহরণটাও দিয়ে দেবে। আর পাতলা লেন্সের আলোককেন্দ্র যখন বলেছিলাম ছবি কিন্তু অবশ্যই আঁকবে। 3 নম্বরে পয়েন্টে আসছে চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। উত্তল লেন্স আঁকবে, উত্তল লেন্সের প্রধান অক্ষ আঁকবে, L1 দেবে, L2 দেবে উত্তল লেন্সটাকে। এবার মুখ্য ফোকাসের সময় অবশ্যই কিন্তু ছবি আঁকবে। দুটো হচ্ছে আপতিত রশ্মি থাকবে, এরা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। সংজ্ঞাটা হবে একগুচ্ছ সমান্তরাল আলোরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে যদি কোনো উত্তল লেন্সে পড়ে, তাহলে উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলে। এরপরে আসছে 4 নম্বর প্রশ্ন। উত্তল লেন্স চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। উত্তল লেন্সের আলোক কেন্দ্রর সংজ্ঞা দেওয়ার সময় অবশ্যই উত্তল লেন্সের ছবি আঁকবে। এবং এই ক্ষেত্রে দুটো সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এর সঙ্গে এখান থেকে পাঠাবে ডট ডট দিয়ে, তারপর এখান থেকে আরেকটা রশ্মি বার করবে, যেটা এটা যদি এবি হয় আর এটা যদি সিডি হয়, পাশে লিখবে এবি সমান্তরাল সিডি। সংজ্ঞায় লিখবে উত্তল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু
যার মধ্য দিয়ে আলোরশ্মি গেলে তার কোনো চ্যুতি হয় না। আবার কোনো বইতে দেওয়া আছে লেন্সের কোনো এক তলে আলোরশ্মি আপতিত হওয়ার পর যদি দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালে নির্গত হয়, তাহলে প্রধান অক্ষকে লেন্সের অভ্যন্তরে ওই রশ্মিটি যেখানে ছেদ করে সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় উত্তল লেন্সের আলোক কেন্দ্র। এরপরে আসছে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকার কিভাবে করবে। হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারের যে ছবিটা আছে সেটা আঁকতে হবে। আর হ্রস্বদৃষ্টি আমরা দূর করার জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করি। এরপরে আসছে দীর্ঘদৃষ্টি কি। দীর্ঘদৃষ্টি হলো যে প্রকার ত্রুটিযুক্ত চোখ দূরের বস্তু ভালোভাবে দেখতে পাবে কিন্তু কাছের বস্তু ভালোভাবে দেখতে পায় না, সেই প্রকারের ত্রুটিযুক্ত চোখের যে সমস্যা সেটাকে বলা হচ্ছে দীর্ঘদৃষ্টি, এবং এটা দূর করার জন্য আমরা উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করি। এরপরে বলেছে একটি উত্তল লেন্স দ্বারা কিভাবে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হবে সেটা চিত্রসহ অঙ্কন করতে হবে। সৎ বিবর্ধিত প্রতিবিম্ব উত্তল লেন্স দ্বারা যখন এই ধরনের কোশ্চেন দেবে, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। এফ, 2f, এদিকেও এফ, এদিকে 2f। যখন বস্তু অসীমে থাকে তার প্রতিবিম্ব কোথায় হয়? ধরো এদিকে অসীমে আছে, প্রতিবিম্ব হবে কোথায়? ফোকাসে। যখন 2f এ থাকে বস্তু তখন প্রতিবিম্ব কোথায় হবে? 2f এ। যখন f আর 2f এর মাঝখানে থাকবে বস্তু তখন প্রতিবিম্ব হবে 2f অপেক্ষা বেশি দূরত্বে। এবং এখানে কিন্তু এটাই চেয়েছে, মানে বস্তু থাকবে f আর 2f এর মাঝখানে, এটা হচ্ছে বস্তু, PQ একটা বস্তু, আর এর প্রতিবিম্ব হবে এখানে, এবং প্রতিবিম্ব হবে আকারে বড়। ছবিটা আঁকবে ভালো করে। তীরচিহ্ন আঁকবে, ছবিটা আঁকার সময় তীরচিহ্ন যদি ভুল করো নাম্বার পাবে না। আই ডট। আর এক্ষেত্রে প্রতিবিম্ব কিন্তু হয় সৎ বিবর্ধিত। এরপর বলছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। ওই বৈজ্ঞানিক স্যার লর্ড র্যালে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যে চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এখান থেকে শুরু করবে, তারপর বলবে যে সূর্য থেকে আগত আলোরশ্মির মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং বিক্ষেপণ সব থেকে কম, আর বেগুনি বা নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, ফলে বিক্ষেপণ বেশি। এবার বেগুনি আর নীল বর্ণের মধ্যে বেগুনি অপেক্ষা নীল বর্ণে আমাদের চোখ বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশের রং নীল দেখি। এরপরে 9 দাগে আছে অবতল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো যে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ f সমান r/2, এটা প্রমাণ করতে হবে। এরপরে 10 দাগে বলছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। এক্ষেত্রে উত্তল লেন্সের যে ছবিটা ছিল বইতে, কাটা কাটা প্রিজমের মতো ভাগে ভাগ করে নিতে হবে। এরকমভাবে ভাগ করে নেবে, তারপর এদিক থেকে রশ্মি পাঠাবে, প্রত্যেকটা তীরচিহ্ন দেবে। এরা যেহেতু প্রিজমের কোনো একটি তলে যদি আলোটা শেষে পড়ে, প্রতিসরণের পর দ্বিতীয় তল থেকে ভূমির দিকে বেঁকে যায়, তাই এরা এইভাবে বেঁকে যাবে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। ফলে রশ্মিগুলো
অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হয় এবং প্রত্যেকটা তীরচিহ্ন দেবে। এরপরে বলেছে প্রিজমের প্রতিসারণের চিত্র অঙ্কন করে চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। চ্যুতিকোণের রাশিমালা মানে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রমাণ করতে হবে এবং এক্ষেত্রে প্রিজমের ছবিটা ভালো করে আঁকবে। এরপরে বলছে বিচ্ছুরণ কাকে বলে। বলবে প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা বর্ণের আলো বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে পড়ে, এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। পরের প্রশ্ন দিয়েছে বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, এটা হবে রংধনু বা রামধনু, যেটা বলো সেটাই হবে। 13 দাগে অতিবেগুনি রশ্মির ব্যবহার উল্লেখ করো। অতিবেগুনি রশ্মির ব্যবহার লিখে দেবে। আর 14 দাগে বলেছে অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণে তো অনেকগুলো ব্যবহার তোমরা জানো, দাড়ি কামানোর জন্য, দন্ত চিকিৎসায়, টর্চ লাইট, সার্চ লাইট, মোটর গাড়ির হেডলাইট প্রভৃতিতে। তারপর বলেছে অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অবতল দর্পণের ছবি আঁকবে, নাম দেবে M1 M2, প্রধান অক্ষ আঁকবে, এখানে হচ্ছে ফোকাস, এখানে বক্রতা কেন্দ্র দেবে, এখানে একটা বস্তু রাখবে, এখান থেকে সমান্তরাল আলো রশ্মি যাবে এবং সেটা ফোকাসের মধ্যে দিয়ে যায়, আর একটা রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে যাবে, সেটা প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়। এখানে একটা বস্তু হবে, প্রতিবিম্ব হবে, আর এটা হচ্ছে বস্তু, এটা বস্তু, এটা প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব হচ্ছে আকারে বড় তাই বিবর্তিত, এবং এই প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় তাই সৎ। এরপরে আসছে যে সূত্রগুলি দিয়ে অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট তথ্য, যে সূত্রগুলি দিয়ে অঙ্ক আসে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। R সমান 2F কখনো কখনো দিয়ে দেবে যে বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত, তখন জাস্ট সেটাকে 2 দিয়ে ভাগ করবে, তো ফোকাস দৈর্ঘ্য বেরিয়ে যাবে। চ্যুতিকোণের রাশিমালা দুখানা আছে, একটা হচ্ছে I মাইনাস আর, আরটা হচ্ছে R মাইনাস I। যেটা বড় হবে সেটা আগে, যেটা ছোট হবে সেটা পরে। যদি আপতন কোণ I সমান দিয়ে দেয় 45 ডিগ্রি, R সমান প্রতিসরণ কোণ সমান 30 ডিগ্রি, তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান কত হবে, বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে 15 ডিগ্রি। 45 মাইনাস 15, 45 মাইনাস 30 করবে, তারপর ডাইরেক্ট 15 করবে না, 45 মাইনাস 30 সমান সমান 15 করবে। এরপরে বলেছে এম সমান হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন সমান হচ্ছে বস্তুর উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা, মানে H1 বাই H2, H2 বাই H1 আর V বাই U, এই দুটো সূত্র দিয়েও অঙ্ক আসবে। তারপরে প্রতিসরাঙ্ক মিউ সমান হয় সাইন I বাই সাইন R, আর একটা হচ্ছে মিউ সমান C বাই V বা ল্যামডা বাই ল্যামডা 1, এগুলো দিয়েও কিন্তু অঙ্ক আসবে। তো এই সূত্রগুলোর মধ্যে দিয়ে কোনটা দিয়ে অঙ্ক আসবে সেটা তো শিওর করে বলা সম্ভব নয়, প্রত্যেকটা সূত্রেই কিন্তু বলে দিলাম, প্রত্যেকটা সূত্রে প্র্যাকটিস করে যাবে।